মল্লিকা দেবীর এক ছেলে এবং এক মেয়ে। ছেলে সূর্যর বিয়ে নেহা নামে একটি মেয়ের সঙ্গে 1.5 বছর আগে হয়েছে। এখন আর মাত্র 4 দিন পর তার মেয়ের বিয়ে। বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন সবার ভিড়। মল্লিকা দেবীর ছোট যা অপর্ণা দেবী এবং একমাত্র ননদ অপরূপা দেবী বিয়ের অনুষ্ঠান নিয়ে একটু বেশি উৎসাহ দেখাচ্ছিলেন। এমন সময় অপর্ণা দেবী বলেন, আরে বৌদি, এটা তো বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। একটু নাচ গান হই হুল্লোড় না হলে কি আর বিয়ে বাড়ি মানায়? তোমরা তোমাদের বাড়ির শেষ বিয়ে এত সাধারণ ভাবে দিয়ে দেবে? তা তো হয় না। তাছাড়া তোমার একটা মাত্র মেয়ে, তারও তো কিছু সকাল্লাদ বলে আছে। কেন কাকিমা, কি পূরণ হবে না? আপনারাই বলুন না কিভাবে অনুষ্ঠান করতে হবে, আমরা তো রাজি আছি। আরে বাবা, আজকাল তো বিয়ের 1 সপ্তাহ আগে থেকে একটা করে অনুষ্ঠান পর্ব শুরু হয়। কি সব বলে, ও হ্যাঁ, মেহেন্দি, সঙ্গীত, হলদি, এইসব। বৌমা, তুমি তো শহরের মেয়ে, এই সব কিছু তো তুমি জানো। তুমি একটু সবাইকে বুঝিয়ে বলো না। হ্যাঁ হ্যাঁ কাকিমা, একদম ঠিক কথা বলেছেন। এখন তার মাত্র 4 দিন বাকি। আজ বিকেল হয়ে গেছে। আজকের কোনো অনুষ্ঠান হবে বলে তো মনে হয় না। তবে কাল থেকে অনুষ্ঠান রাখলেই হয়। কালকে সঙ্গীত হয়ে যাবে, তার পরের দিনকে মেহেন্দি, আর তার পরের দিনকে গায়ে হলুদ। সবাই কি বলেন? হ্যাঁ, এটা করলেও হয়। আর আজকালকার যুগেতে সব অনুষ্ঠানেই পাত্রপাত্রী দুজনেই উপস্থিত থাকে। ভিডিও ক্যামেরা হবে, ফটো তোলা হবে, সবাই মিলে নাচবে, রং মাখবে, তবেই না অনুষ্ঠানটা জমবে। মল্লিকা দেবী এতক্ষণ সবার কথা চুপচাপ শুনছিলেন। যে পাত্রপাত্রীর একসাথে অনুষ্ঠান হওয়ার কথা হয়, তখন তিনি বলে ওঠেন, আরে পাত্রদেরকে ডাকার কি দরকার? আমরা বাড়ির লোকেরা মিলে হই হুল্লোড় করব, অনুষ্ঠান করব। তাহলেই তো ঝামেলা মিটে গেল। শুধু শুধু ওদেরকে ডেকে সমস্যা বাড়িয়ে লাভটা কি? আচ্ছা, এটাতে সমস্যার কি আছে বলো তো? সবকিছুতেই না তুমি শুধু সমস্যা খুঁজে পাও। একটা অনুষ্ঠান হবে, পাত্রপাত্রী দুজনে থাকলে কত আনন্দ হবে বলো তো? তা নয়, এখানেও সমস্যা তোমার। তাই তো দিদি, তুমি মানিকের বাবাকে বলে আগে থেকে সব কথা জানিয়ে রাখবে। ওরা 2 ঘন্টার জন্য আসবে আর অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারপরে আবার চলে যাবে। তাছাড়া আমরা সবাই আছি, আর ওদেরকেও তো দেখতে হবে আমরা কি জিনিস। আরে বাবা, আমি তো সেটাই দেখাতে চাই না যে তোমরা কি জিনিস। শেষে আমার মেয়ের বিয়েটাই না ভেস্তে যায়। কি হলো? কি সব বিড়বিড় করে বলছে বলো তো? না না, আমার ওইসব অনুষ্ঠানে একেবারে মত নেই। তোমরা যা করবে সব বাড়ির লোকজনের সঙ্গেই করো। এখানে আমাদের এত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রয়েছে, সবাই মিলে আনন্দ করলেই তো হয়। শুধু শুধু ছেলের বাড়ির লোককে জড়ানোর কি দরকার? না কাকিমা, পিসিমা তো খারাপ কিছু বলেনি। আজকাল তো সব জায়গায় এই নিয়মই চলছে। এতে করে তো আনন্দটা অনেক বেশি হবে। ওরা যখন এত করে বলছে তাহলে অনুষ্ঠানটা রাখলেই হয়। আজকে তো আমরা সকলেই আছি, আজকে সকলে মিলে পাত্রপক্ষের অনেক খাতির করব। আরে বাবা, তোরা বুঝছিস না, এইসব অনুষ্ঠানে অনেক ঝামেলা হয়। আমার এক বান্ধবীর মেয়ের বিয়েতে এমন ঝামেলা হয়েছে যে বিয়েই শেষ পর্যন্ত কেটে গেল। শুধু শুধু মন টানাটানি, রাগারাগি, ঝগড়া। আমি আমার মেয়ের বিয়েতে কোনো রকমের ঝামেলা চাই না। সেই তোমার এক কথা। আমরা সবাই তো বলছি যে আমরা সবাই মিলে অনুষ্ঠানটা ভালোভাবে সামলে নেব। তোমার কি আমাদের উপরে একটুও ভরসা নেই নাকি বলো তো? এভাবেই সবাই মিলে মল্লিকা দেবীকে অনেক বোঝায়। পরের দিন নেহা এবং সূর্য মল্লিকা দেবীর কাছে যায় ও বলে, মা, তুমি এখনো মানিকের বাড়িতে ফোন করোনি? আরে আজকে তো সন্ধ্যেবেলা অনুষ্ঠান, ওদেরকে তো আগে থাকতে সবকিছু জানিয়ে রাখতে হবে। আর হুট করে জানালে ওরা কি করে আসবে? দেখ বাবা, তোর পিসি, কাকিমা, এদের কথা বাদ দে। তোরা জানিস না এরা সব কি জিনিস। শেষে বিয়েতে যা গন্ডগোল শুরু হবে না, তা আমরা সামলাতেই পারবো না। মা, বিয়ে একটা আনন্দের অনুষ্ঠান। এখানে তো সবাই চাই একটু আনন্দ ফুর্তি করতে। তাছাড়া পিসিমা আর কাকিমা খুব একটা খারাপ প্রস্তাব দেয়নি। আমার তো ওদেরকে দেখে বেশ মডার্ন বলেই মনে হয়েছে। আজকালকার যুগে তো পিসিমা কাকিমা এরাই বেশি ঝামেলা করে, যাতে করে পাত্রপাত্রী একসাথে কোনো অনুষ্ঠান না করতে পারে। কিন্তু এখানে তো এরা নিজেরাই এগিয়ে সে সব বলছে। সবার এই বিয়ে নিয়ে মা খুব আশা। এটা পরিবারের শেষ বিয়ে। প্লিজ মা, আপনি এভাবে বারণ করবেন না। আরে বাবা, তোমরা এখনো বাচ্চা আছো। তোমাদের বিয়ে মাত্র 1.5 বছর হয়েছে। বৌমা, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে ভালো করে চেনোই না। আমি এদের সঙ্গে 33টা বছর সংসার করেছি। এদেরকে না হাড়ে হাড়ে জানি এরা কি জিনিস। সেজন্যই তো ভয় পাচ্ছি। মা, তুমি শুধু শুধু ভয় পেও না তো। আমি ছোটবেলা থেকে পিসি কাকিমাদের দেখে আসছি। কই, আমার তো কিছু মনে হচ্ছে না। এ সবই তোমার মনের ভুল ধারণা। তুমি বরং রাজি হয়ে যাও আর আমাদের উপর ভরসা রাখো। আমরা সবকিছু ঠিকঠাক ম্যানেজ করে নেব। যা খুশি তাই কর। আমি আর কি বলবো বল? আমার যা বোঝানোর আমি বুঝিয়েছি, যা বলার তা আমি বলে দিয়েছি। আমি আর পারবো না। তবে হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে তার দায় কিন্তু তোদের দুজনেরই থাকবে, এটা মাথায় রাখিস।
তুমি নিশ্চিন্তে থাকো মা, কোনো কিছু সমস্যা হবে না। সবকিছু আগে থাকতে প্ল্যান করে রেখেছি, তুমি শুধু দেখে যাও অনুষ্ঠানটা কিভাবে জমে। হ্যাঁ মা, আমিও সবাইকে দেখাবো আমার শ্বশুরবাড়িতে মেহেন্দির অনুষ্ঠান কত ধুমধাম করে হয়। আপনি এবার মানিকদের ফ্যামিলিতে জানিয়ে দিন, ওরা যেন সময় মতো পৌঁছে যায়। এসব কথা বলার পর নেহা এবং সূর্য যখন সেখান থেকে চলে আসে, মল্লিকা দেবী পাত্রপক্ষকে ফোন করে এবং মেয়ের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান। নেহা তার পিসি শাশুড়িকে ফোন করে বলে, হ্যালো পিসিমা, অনুষ্ঠানের ব্যবস্থা হয়ে গেছে। শুনুন, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু সবুজ রঙের জামা কাপড় পরবেন। আজকের থিম গ্রিন, মেহেন্দির রঙে সবাই সবুজ রং পরবে, মনে থাকে যেন। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, আমার সব মনে থাকবে। তাছাড়া না, আমি আগে থেকে মেহেন্দির জন্য একটা ড্রেস বেছে রেখেছি। তুমি দেখবে বিয়েতে সব থেকে জোরদার এন্ট্রি আমার হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি মেয়ের একমাত্র পিসিমা, আপনার এন্ট্রি জোরদার হবে না তো কার হবে? ঠিক আছে পিসিমা, আমি বাকিদেরকেও ফোন করে খবরটা জানাচ্ছি। নেহা ফোন রাখার পর মনে মনে বলে, সবাই কত খুশি। বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা অনুষ্ঠান না হলে কি আর মজা লাগে? আজকে সন্ধ্যাবেলা খুব আনন্দ হবে। বিকেল থেকে হইচই শুরু হয়ে যায়। পাড়া প্রতিবেশীর লোকজন এসে লম্বা করিডোরে বসতে শুরু করে। এদিকে পার্লার থেকে মেহেন্দির মেয়ে এসে হাজির হয়ে যায়। এক এক করে আত্মীয়রা আসতে শুরু করে। মেয়েদের অনুষ্ঠান সবে শুরু হয়েছে। এমন সময় হঠাৎ চিৎকার হয়। নেহা অবাক হয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে দাঁড়ায় এবং দেখে তার পিসি শাশুড়ি এবং কাকি শাশুড়ির মধ্যে ঝামেলা বেঁধে গেছে। তুমি এই ডিজাইনটা কোথা থেকে পেলে বলো? আমি জানি তুমি নিশ্চয়ই আমার সুটকেস খুলে আমার জামা কাপড় ঘেটেছিলে, না হলে এক্স্যাক্টলি এরকমই ডিজাইনেরই জামা তোমার কাছে এলো কি করে? আরে তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন তোমার সুটকেস খুলে জামা ঘাটতে যাব? এই জামাটা আমি 1 মাস আগে বানিয়েছিলাম। আমার তো মনে হয় তুমি আমাকে দেখে কপি করেছো। আমার তো আর খেয়ে দে কাজ নেই, আমি তোমার কপি করতে যাব? কোন গ্রাম থেকে উঠে এসেছে তার নেই ঠিক, ও আবার আমাকে জামা কাপড়ের ডিজাইন সম্বন্ধে বলছে। বারে আমার শহরে মানুষ, এজন্যই তো এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলো। দেখা নেই শোনা নেই, হুটহাট করে অন্যের উপরে দোষ চাপিয়ে দিলেই হয়ে গেল একেবারে। এক্ষুনি কি এই ড্রেসটা খুলে অন্য জামা পরো, তোমাকে দেখে আমার নিজের বিরক্ত লাগছে। তোমার নিজের বিরক্ত লাগলে তুমি নিজে গিয়ে চেঞ্জ করো। তোমার কথায় আমি কেন ড্রেস চেঞ্জ করতে যাব? এভাবেই তাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। ঝগড়া শুনে লোকজন জড়ো হয়ে যায়। মল্লিকা দেবী ছুটে এসে নেহাকে বলে, দেখলে তো, এবার সামলাও। আমি জানতাম এসব হবে। কোনোদিনও কি এই বাড়িতে কোনো অনুষ্ঠানে সুষ্ঠুভাবে হয়েছে যে আজ হবে? মা আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি করা যায়। কাকিমা প্লিজ একটু আস্তে কথা বলো, ছেলেপক্ষরা এক্ষুনি এসে পড়বে। আর পিসিমা তুমি একটু শান্ত হও। একই ড্রেস হয়েছে তো কি হয়েছে, এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সুন্দর লাগছে না ছাই। আমার ড্রেস কেউ কপি করলে আমার ভীষণ রাগ হয়। হয় ও ড্রেসটা চেঞ্জ করবে, আর না হলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ঠিক এমন সময় সূর্য সেখানে আসে আর বলে, কই গো, সব ঠিকঠাক আছে তো? দেখো ছেলে পক্ষরা সব এসে পড়েছে, তাড়াতাড়ি ওদের বসার ব্যবস্থা করো আর শরবত মিষ্টি দাও। ব্যাস হয়ে গেল। এবার কোন দিকে সামলাবে দেখো। আমি পই পই করে বলেছিলাম, তোমরা কেউ আমার কথা শুনলে না। আমি আর কিছুতেই নেই, যা করার নিজেরা করো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। পিসি তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখছি কি করা যায়। কাকিমা প্লিজ তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। তুমি বরং এক কাজ করো, আমার রুমে একটা নতুন বেনারসি শাড়ি রাখা আছে, একেবারে অরিজিনাল বেনারসি শাড়ি। তুমি ওটা গিয়ে পরে নাও, তোমায় ওটাতে দারুণ লাগবে। কিন্তু বৌমা, ওটা তো তুমি বিয়ের দিন পরবে বলে কিনেছিলে। অত সুন্দর শাড়ি এভাবে নষ্ট করে ফেলবে? মা এখন আর কিচ্ছু করার নেই, এভাবেই যদি পরিস্থিতিটা হাতে আসে। আচ্ছা ঠিক আছে, শাড়িটা যদি আমার পছন্দ হয় তবেই আমি পরবো। তবে হ্যাঁ, এটাতে আমি কিন্তু একটু অপমানিত বোধ করলাম। শুধু তোমাদের মান সম্মানের জন্য আমি মুখ বুজে সবটা সহ্য করলাম। আর হ্যাঁ, বেনারসি শাড়ির সঙ্গে সেটের জুয়েলারি দিতে হবে। বিনা জুয়েলারি তো আর এই শাড়ি মানায় না। থ্যাংক ইউ কাকিমা, মায়ের সঙ্গে যান, মা আপনাকে শাড়ি জুয়েলারি সব বার করে দেবে। মা আপনি প্লিজ কাকিমাকে নিয়ে গিয়ে আলমারি থেকে আমার শাড়িটা বের করে দিন। ঠিক আছে, তুমি ওদিকটা সামলাও, আমি দেখি এদেরকে শান্ত করি। কিছুক্ষণের মধ্যেই পাত্র মানিক এবং তার মা ললিতা দেবী, বোনেরা এবং বাকি সবাই এসে হাজির হয়। নেহা এগিয়ে গিয়ে তাদের সবাইকে আপ্যায়ন করে এবং বসতে জায়গা দেয়। ললিতা দেবী বলেন, ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে বৌমা, তবে তোমার শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সবাই? থ্যাংক ইউ আন্টি, আসলে মা একটু ব্যস্ত আছে। আপনি তো জানেন বিয়ে বাড়িতে 1000 রকমের কাজ থাকে। ওই যে ও এসে পড়েছে। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি।
এই বলে সবার জন্য মিষ্টি শরবত এসবের ব্যবস্থা করতে যায়। কিছুক্ষণ পর আবার হইচই শুরু হয়। এবারে ঝামেলা বাঁধিয়েছেন কাকিমা। তিনি মেহেন্দি ডিজাইনারের কাছে গিয়ে মেহেন্দি পরার বায়না করেন। ডিজাইনার আগে কনেকে মেহেন্দি পরানো শেষ করবে, তারপর অন্য কাউকে। এই নিয়েই ঝামেলা। আরে বাবা, আমার হাতে মেহেন্দি পড়তে কতক্ষণ সময়টা লাগবে শুনি? চটপট করে আমাকে পরিয়ে দাও, তারপর তো আমি বাড়ি ফিরে যাব। তারপর তুমি সারা রাত ধরে কনেকে পরাবে ক্ষণে। দেখুন আন্টি, এভাবে কাজ হয় না। আমরা আগে ব্রাইডকে কমপ্লিট করব, তারপর অন্য কাজে হাত দিই, না হলে আমাদের সমস্যা হয়। তুমি তো খুব ঢ্যাটা মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো শেখনি। অসভ্য মেয়ে কোথাকারের। আচ্ছা, এই সমস্যা তো আমারও। আপনি এভাবে আমাদের সাথে কথা বলছেন কেন? আমি আপনাকে মেহেন্দি পরাতে পারবো না, আপনি চলে যান। টাকা দিয়ে মেহেন্দি পরাবে, আবার মুখে মুখে তর্ক করছে। আজকাল চারিদিকে এরকম অনেক মেহেন্দি ডিজাইনার না ফ্যাপা করছে। টাকা দিলে তোমার থেকে ভালো ভালো ডিজাইনার পাওয়া যায়। নিজেকে কি মনে করছো তুমি? চিৎকার চেঁচামেচি শুনে ললিতা দেবী, মল্লিকা দেবী সবাই সেখানে আসেন এবং ললিতা দেবী বলে, কি ব্যাপারটা কি? এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বাপরে, এই মেহেন্দি ডিজাইনারটাকে তো এনারাই পাঠিয়েছেন। এখন যদি শোনেন যে কাকিমা তাদের পাঠানোর ডিজাইনারের সাথে ঝামেলা করছেন, তাহলে তো ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। আমাকেই কিছু একটা করতে হবে। দেখুন না আন্টি, এই কাকিমা আমাকে বলছেন তুমি খুব সুন্দর ডিজাইন করতে পারো, তাই না? আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো কথা। এই নাও, তোমাকে এক্সট্রা কিছু টাকা দিলাম, এটা তোমার বকশিস। কাকিমা, তুমি এখন একটু ওদিকটা চলো তো। ওখানে চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় শেষ হয়ে এসেছে। তুমি একটু টেস্ট করে বলো না কেমন হয়েছে। তাই নাকি? মালাইকারি? মালাইকারি তো আমার ভীষণ পছন্দ। চলো গিয়ে 2-3টে টেস্ট করে আসি। এমনিতেও তো আমার এখানে কোনো কাজই নেই। এভাবেই একটার পর একটা ঝামেলা বাঁধতেই থাকে এবং নেহা সেগুলোকে সামাল দিতে থাকে। নাচ গান, ঢোল বাজনা সবই হয়, কিন্তু এসবের চক্করে সেই অনুষ্ঠান দেখার একটুও সুযোগ পায় না নেহা। কিছুক্ষণ পর সূর্য নেহাকে ডেকে বলে, নেহা, একটা ঝামেলা হয়ে গেছে। আবার কিসের ঝামেলা? ছেলের বড় পিসিমার গলায় একটা চেন ছিল। আমাদের পিসিমার সঙ্গে উনি অনেকক্ষণ ধরে গল্পও করছিলেন। হঠাৎ দেখে ওনার গলার নেকলেস ওনার গলায় নেই। সেই নিয়ে তো হইচই শুরু হয়ে গেছে। কি হবে এবার কে জানে। ব্যাস, যেটার ভয় ছিল সেটাই হয়ে গেছে। তোরা জানিস না, তোদের পিসির স্বভাব খুব খারাপ। এই নিয়ে প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিছু না কিছু সোনার জিনিস হারিয়েছে। এবার এই ব্যাপারটা কি করে সামাল দিবি তোরা দেখ। সঙ্গে সঙ্গে নেহা, সূর্য এবং মল্লিকা দেবী সেখানে যায়। তারা তিনজনে লক্ষ্য করে অপরূপা দেবীর গলায় একটি সোনার চেন, যেটি এতদিন ছিল না। বরের পিসি সন্দেহজনকভাবে অপরূপা দেবীর দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর নেহা হঠাৎ মেঝে থেকে বরের পিসির সোনার চেনটা খুঁজে পায় এবং তাকে দিয়ে বলেন, এই যে পিসমা, আপনার চেনটা। এভাবেই এত কিছুর পরে শেষে অনুষ্ঠানটি শেষ হয়। সবাই যে যার বাড়ি ফিরে যায়। মল্লিকা দেবী বলেন, বৌমা, বাকি সব ব্যাপার তো বুঝলাম, কিন্তু চেনটা কিভাবে খুঁজে পেলে তুমি? তাহলে কি বড়দির গলায়? মা, পিসিমা সত্যি সত্যি চেনটা চুরি করেছেন, আর আমি যেটা মেঝে থেকে খুঁজে দিলাম সেটা আমার গলা থেকে খুলেছিলাম। আমার চেন। কি বললে? তুমি তোমার সোনার চেন এভাবে দিয়ে দিলে? হ্যাঁ মা, এবার আমি বুঝতে পারছি আপনি কেন বারবার আমাকে বারণ করেছিলেন। এই অনুষ্ঠান করতে গিয়ে আমার দামি বেনারসি শাড়ি, জুয়েলারি, সোনার চেন আর ক্যাশ 5,000 টাকা চলে গেল। এবার আমি নাক কান মোলা খাচ্ছি, আর কোনো দিনও আপনার অবাধ্য হব না। এবার তো আমিও ভাবছি বিয়েতে আমাদের বাড়ির লোকেদের বাপের বাড়ির লোকেদের থেকে যতটা পারি দূরে রাখবো। ভালোই ভালো বিয়েটা কেটে গেলেই হলো। এভাবেই নেহা এবং সূর্য তাদের মায়ের নিষেধের পেছনের আসল সত্যটা জানতে পারে। অঞ্জলি, কবিতা, কুহেলি, শম্পা ও মিনা তারা 5 বোনে তাদের মা পার্বতী দেবী এবং বাবা সুখেন বাবুর সঙ্গে একটি ছোট্ট গ্রামে বসবাস করে। বাবার শরীর সবসময় অসুস্থ, কারণ ঠান্ডা পড়ার সাথে সাথে বৃদ্ধ বাবা সুখেন বাবু একদম জড়ো হয়ে যেত। এর একটিমাত্র কারণ ছিল, সেটা তাদের বাড়ি। বাড়িটা ছিল কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরেই তাদের সকলকে বসবাস করতে হতো। প্রচন্ড শীতের কারণে তারা ঠিকভাবে বসবাসও করতে পারতো না। তারা সকলে মিলে অনেকই কষ্ট করত। এমনই একদিন সুখেনবাবুর শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখার মতো পার্বতী দেবী আর তার 5 মেয়েই ছিল, কিন্তু তার 5 মেয়ে ছিল অনেক ছোট। কি গো, তোমার কি হয়েছে? তুমি একটু বলো না। আচ্ছা, আমি আজকে মালকিনকে বলে তোমার জন্য কিছু পয়সা ধার নিয়ে আসবো, আর সেই পয়সা দিয়ে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যাতে তুমি একটু সুস্থ হয়ে ওঠো। অপদার্থ,
কি আর অসুস্থ হয়ে উঠবো? দেখতেই তো পাচ্ছিস আমার অবস্থা কেমন। মনে হয় আমি আর সুস্থ হয়ে উঠতে পারবো না। হয়তো বয়সের কারণে, না হলে চিন্তার কারণে বয়স্ক হয়ে পড়েছি। মনে হচ্ছে আমার বয়স অনেক, শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। নাহলে বয়স আর আবার কত, দেখতে গেলে খুবই কম, বললেও কেউ বিশ্বাস করবে না। সে তো জানি, পরিবারের চাপ, 5 মেয়ের চাপ, তার উপরে আমাকেও দেখতে হয়। সংসারের এইসব চিন্তা তো মাথাতে নিতেই হবে, তাই না? আর এই চিন্তাতেই তো তুমি এরকম বৃদ্ধ হয়ে পড়েছো। তোমার কিছু হবে না গো, তুমি একটু মনে সাহস রাখো। এতদিন তো আমি মনে সাহস আর বল নিয়ে বেঁচে আছি, কিন্তু এই কনকনে শীতের কারণে মনে হচ্ছে আমি আর বাঁচবো না। একটা তো কম্বলও নেই, আর এদিকে একটা গরম যে সোয়েটারও নেই। এইরকম ভাবে কনকনে ঠান্ডায় কিভাবে বাঁচা যায় বল? কিন্তু কি করব বলো, মালকিনের কাছ থেকে আমি পয়সা চাইলে মালকিন কি আমাকে অত পয়সা দিতে চাইবেন? সবই তো বুঝতে পারছো, 5 মেয়ের উপর আমি কিভাবে জোর দিতে পারি? ওরা তো এখন ছোট, কাজ করার মতো তো ওদের বয়স হয়নি। পার্বতী দেবীর মুখে এই কথা শুনে পার্বতী দেবীর মেয়ে অঞ্জলি বলে, মা, কে বললো আমরা এখনো বড় হইনি? আমরা তো যথেষ্ট বড় হয়েছি, আর আমরা তোমাকে দেখে দেখে অনেক কাজ কামও শিখে গেছি। তুমি তাহলে আমাদেরকেও নিয়ে চলো তোমার সঙ্গে, আমরাও মালকিনের বাড়িতে কাজ করব আর কিছু পয়সা নিয়ে আসবো। হ্যাঁ মা, অঞ্জলি একদম ঠিক বলেছে, আমিও তোমার সঙ্গে কাজে যেতে চাই। বাবার ওষুধ কেনার জন্য মালকিনের কাছ থেকে টাকা পয়সা চাইবো, আর মালকিনের বাড়িতে কাজও করব। তাতে যদি মালকিন খুশি হয় আর আমাকেও 2 টাকা বেশি দিয়ে দেয়। কিন্তু তোরা যদি আমার সঙ্গে কাজে চলে যাস, তাহলে তোর বাকি 3 বোনকে কে দেখবে বলতো? তোরা দুজনে তবু একটু বড় হয়েছিস, ওদের 3 জনকে দেখতে পারবি। আর আমি যদি ওদের 3 জনকে তোর বাবার কাছে রেখে চলে যাই, তাহলে ওরা তো দৌড়াদৌড়ি করতে করতে বাইরে চলে যাবে। আর এই এত ঠান্ডাতে ওরা 3 জনে বাইরে গেলে তাহলে তোর বাবার মতনই ঠান্ডা লেগে একই অবস্থা হয়ে যাবে। মা, তাহলে আমরা কি করব? এরকম ভাবে বসে থাকলে তো বাবার ওষুধ জোগাড় করতে পারবো না। তাহলে তুমি আমাদের একটা কাজ দেখিয়ে দাও, আমরা সেই কাজটি করে পয়সা নিয়ে আসবো। অঞ্জলি তার মাকে এসব কথা যখন বলছিল, তখন পার্বতী দেবীর চোখে জল চলে আসে। অঞ্জলির কথা শুনে তার বাবাও কান্না করতে থাকে। সংসার চালানোর জন্য পার্বতী দেবীকেই লোকের বাড়িতে কাজ করতে হতো। অঞ্জলি আর কবিতা একটু বড় ছিল ঠিকই, কিন্তু পার্বতী দেবী তাদের 2 বোনকে কাজে নিয়ে যেতে চাইতো না। তাদেরকে বাড়িতেই রেখে যেত, বাবার আর ছোট ছোট 3 বোনকে দেখাশোনা করার জন্য। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দিনের পর দিন ঠান্ডা আরো বাড়তেই থাকে। বাড়ির ভিতরে আর বাইরে সমানভাবেই ঠান্ডার প্রভাব গায়ে লাগতো। এই ঠান্ডা সহ্য করতে না পেরে একদিন রাত্রিবেলা থরথর করে কাঁপতে কাঁপতে সুখেনবাবু মারা যায়। হে ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে এটা কি রকম অন্যায় করলে? আমরা কি এমন অন্যায় করেছিলাম? তুমি কেন আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিলে? এখন আমি আমার 5 সন্তানকে নিয়ে কোথায় যাব? আমাদের তো একমাত্র সাহারা উনিই ছিলেন, কিন্তু আজ তুমি আমাদের কাছ থেকে সেটাকেও কেড়ে নিলে। বাবা, কি হয়েছে তোমার? ওঠো না বাবা, আমাদের সঙ্গে কথা বলো না। দেখো, কোহেলি, শম্পা, মিনা, ওরাও 3 জনে তোমাকে ডাকছে। বাবা, তুমি ওদের দিকে তাকাও না, একবার উঠে ওদেরকে সাড়া দাও না বাবা। তুমি আমাদেরকে ছেড়ে এরকম ভাবে যেতে পারো না। বাবা, আমরা কি ভুল করেছিলাম বলো? সত্যি সময় থাকতে থাকতে যদি তোমার ওষুধটা নিয়ে আসতাম, তাহলে হয়তো আজ এই দিনটাকে দেখতেই হতো না। মা, তুমি কেন ডাক্তারের কাছ থেকে ওষুধটা নিয়ে আসলে না বলো তো? দেখবো, মায়ের কাছে যদি পয়সা থাকতো তাহলে আর মাকে এই কথা বলতে হতো না। মা কি আর ইচ্ছে করে এসব করেছে? পয়সার জন্য বাবা চিন্তায় চিন্তায় আমাদেরকে ছেড়ে চলে গেল। কিন্তু বাবা, এখন আমরা কাকে বাবা বলে ডাকবো? এখন আমরা কার কাছে আবদার করবো বলো? তুমি কি আর কখনো ফিরে আসবে না? না রে মা, তোর বাবা আর ফিরে আসবে না আমাদের কাছে। তোর বাবা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই রে মা। এই বলে পার্বতী দেবী আর তার 5 মেয়ে রাত্রি থেকে পুরো সকাল পর্যন্ত অনেক কান্নাকাটি করতে থাকে। পার্বতী দেবী স্বামী চলে যাওয়ার কারণে অনেক ভেঙে পড়েন। হাতে পায়ে আর কোনোই বলশক্তি ছিল না। তখন পার্বতী দেবীর 5 মেয়ে পার্বতী দেবীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পার্বতী দেবীর গায়ে আর কোনোই বলশক্তি না থাকার কারণে সে আর উঠে দাঁড়াতেই পারছিল না। এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বাড়িতে কোনো রেশনপত্র না থাকার কারণে খাবার মতো কিছু জিনিসও ছিল না। আর এদিকে পার্বতী দেবীর অবস্থা দিনের পর দিন খারাপ হতেই যাচ্ছিল। এইসব দেখে তার মেয়েরা তাকে বলে, মা, তুমি কেন এরকম করছো? বাবা চলে গেছে, কিন্তু আমরা তো তোমাকে ঘিরে বাঁচবো বলো। কিন্তু এখন তুমিও যদি আমাদের সঙ্গে এরকম করো, তাহলে আমরা মা কাকে বলবো? কে আমাদেরকে রান্না করে খেতে দেবে? আর দেখো না, বাড়িতে তো কিছুই নেই, তাহলে আমরা কি রান্না করব? মা, তুমি কি মালকিনের বাড়িতে আর কাজে যাবে না?
মা তুমি কিছু বলো না, তুমি দয়া করে এরকম চুপ করে থেকো না মা। বাবা চলে গেছে আজ প্রায় কয়েকদিন হয়ে গেল, কিন্তু সেদিনের পর থেকে তুমি এরকম চুপচাপ হয়ে গেছো। আমরা তো রয়েছি মা, তুমি আমাদেরকে দেখো না মা, আমাদের দিকে একটু তাকাও না। কবিতা, তুই কুহেলি, শম্পার, মিনাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দে। ওরা মায়ের কারণে অনেক কান্নাকাটি করছে, ওদেরও এরকম ভালো লাগছে না, ওরা মাকে দেখে কষ্ট পাচ্ছে। তুই বরং ওদেরকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দে। অঞ্জলি, তুই ওদেরকে খাবার কথা বলছিস? বাড়িতে তো কিছুই নেই, তাহলে কি খাওয়াবো? এখন মাকেও তো কিছু খেতে দিতে পারছি না, আর আমরাও তো না খেয়েই রয়েছি, আমাদেরও তো খেতে পাচ্ছে। সেটাও তো বটে, তাহলে বাড়িতে কিছুই নেই, কিন্তু এখন এদের তিনজনকে আমি কি খাওয়াবো? আচ্ছা কবিতা, তুই এক কাজ কর, প্রতিবেশীর কাছ থেকে কিছু আটা নিয়ে আয়, আমি মায়ের মধ্যে রুটি বানিয়ে দিচ্ছি। আর কুহেলি, শম্পা, মিনাকেও দেখবি, আমি তাহলে প্রতিবেশী কাকিমার কাছে যাচ্ছি। এই বলে কবিতা প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা ধার নিতে যায়। কবিতা যখন প্রতিবেশী কাকির কাছ থেকে আটা নিতে যায়, তখন কাকির বৌমা সরলা বলে, এই তোরা এত রাত এখানে কি করছিস রে? দেখতে পাচ্ছিস না বাইরে কত ঠান্ডা, আর আমরা তো বাড়ির দরজা খুলি না, আর তোরা বাইরে বাইরে ঘুরছিস কেন রে? এত রাত্রিবেলা আটা চাইতে চলে আসলি? সত্যি ভিক চাওয়ার আর কোনো সময় হয়নি নাকি তোদের? বৌদি, আমার মা কিছু না খেয়ে রয়েছে, আর আমার ছোট বোনগুলোও না খেয়ে রয়েছে, দয়া করে আমাকে কিছু খাবার না হলে আটা দিয়ে দাও না, আজ রাতটা যেমন হোক করে কাটিয়ে দেব। এই যত সব ভিখারিগুলো আমাদের বাড়িতে কেন আসে কি জানি বাপু, এই জন্যই আমি দরজা বন্ধ করে রাখি, একদম খুলতে চাই না। শীতকালে লেপের ভেতর থেকে বেরোতেই মন চায় না, আবার তার উপরে তোদের মতো ভিখারিগুলো এসে যত জ্বালাতন করিস। এই বলে সরলা কবিতাকে এক প্লেট কিছু খাবার দিয়ে দেয়। সেই খাবারটি নিয়ে কবিতা খুশি মনে বাড়ি চলে আসে। দেখতে দেখতে সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে অঞ্জলি আর কবিতা কাজের সন্ধানে বার হয়, কিন্তু তারা খালি হাতেই ফিরে আসে। এরকম ভাবেই 2-3 দিন পর পর তারা দুই বোনে কাজের সন্ধানে বার হতে থাকে, কিন্তু তারা কোথাও কাজ পাচ্ছিল না। হঠাৎ একদিন অঞ্জলি, কবিতা দুজনে এক ধনী বাড়িতে কাজ পায়। কাজ পেয়ে তারা দুই বোনই অনেক খুশি হয়, খুশি মনে বাড়িতে আসে আর এই কথা তার মাকে শোনায়। তারা দুই বোনই যখন এই কথা তার মাকে শোনায়, তখন পার্বতী দেবী কিছু শুনেও শুনতে পাচ্ছিল না। তাদের দুই বোনের কথাতে পার্বতী দেবী কোনোই জবাব দিচ্ছিল না। অঞ্জলি, আমার মনে হচ্ছে মা খুশি হয়নি। আরে বাবা, মা কি কিছু বলতে পারবে নাকি? আরে বাবা, মা কি কিছু বলতে পারবে নাকি খুশি হয়েছে কি খুশি হয়নি? দেখতে তো পারছিস মায়ের অবস্থা অনেক খারাপ, আর আজ তো অনেক ঠান্ডা পড়েছে, মা তো থরথর করে কাঁপছে। মায়ের গায়ে কি দেবো বলতো? ঠান্ডা তো আমাদেরও লাগছে, কিন্তু আমরা না হয় সহ্য করে নেব, কিন্তু মা আর বাকি 3 বোন, ওদেরকে কি গায়ে দিতে দেব? এই বলে অঞ্জলি আর কবিতা তারা ভাবনা চিন্তা করতে থাকে, কিন্তু ভাবনা চিন্তা করেও তারা কিছু উপায় বার করতে পারছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে মাঝরাত হয়ে যায়। মাঝরাতে তারা সকলেই বরফ পড়ার কারণে থরথর করে কাঁপছিল, আর কাঁপতে কাঁপতে ঠিক সেই রাতেই পার্বতী দেবী মারা যায়। ভোরবেলা অঞ্জলি আর কবিতা এটা বুঝতে পারে। তখন অঞ্জলি আর কবিতা তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। মা, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন আমরা কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? বাবা তো আগেই চলে গেছে, আর এখন আবার তুমিও আমাদেরকে রেখে অনাথ করে দিয়ে চলে গেলে, তাহলে আমরা কি করব এখন মা? মা, ও মা, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা, ওঠো বলছি, তুমি আমাদের এরকম একা ফেলে রেখে যেতে পারো না। মা, তুমি তো সবই পরিস্থিতি হাল দেখতে পারছো, আমরা 2 বোন একটা কাজ পেয়েছিলাম, বাড়িতে তুমি থাকলে এই 3 বোনের চিন্তাই হতো না, কিন্তু এখন আমরা এই 3 বোনকে কোথায় রেখে যাব মা? ওরা তো অনেক ছোট। এভাবেই তারা 2 বোন কান্নাকাটি করছিল। তাদের এরকম কথা শুনে বাকি 3 বোনও কান্নাকাটি করছিল, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের মা আর এই পৃথিবীতে নেই। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। তারা 2 বোনই যখন কাজে বের হতো, তখন কুহেলিকে অঞ্জলি আর কবিতা বলে যেত, এই কুহেলি, তুই কিন্তু শম্পার, মিনা দেখাশোনা করবি, ওদের দুজনকে একদম বাইরে যেতে দিবি না। আর হ্যাঁ, আমরা যতক্ষণ না আসছি তোরা এখানেই থাকবি, এখানে খেলাধুলা করবি, বাড়ির ভেতরে যা করার করবি, বাইরে একদম বেরোবি না, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা, আর তোদেরও ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে দিদি, আমি ওদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরেই থাকবো, বাড়ির ভেতরেই খেলাধুলা করব, তুমি কাজে যাও দিদি। এভাবেই কুহেলির ভরসায় রেখে শম্পা আর মিনাকে তারা 2 বোনে কাজে চলে যেত। এরকম ভাবেই দেখতে দেখতে তারা 5 বোনে অনাথ হয়েও জীবনের লড়াই লড়ে চলেছিল।
কিন্তু জানুয়ারি মাসের প্রচন্ড ঠান্ডার কারণে তাদের 5 বোনের আর সহ্য হচ্ছিল না। তারা 5 বোনই রাত্রিবেলা থরথর করে কাঁপতে শুরু করে। অঞ্জলি আর কবিতা তার বাকি 3 বোনকে কিভাবে এই ঠান্ডার হাত থেকে বাঁচাবে তারা সেটাই ভাবনা চিন্তা করছিল। কিরে কবিতা, তুই কিছু ভাবলি? দেখ না, আমাদের এত ঠান্ডা লাগছে, মা আমাদের জন্য কিছু রেখে গেল না। নতুন কম্বল কিনবে করে করে এখনো পর্যন্ত কেনা হলো না। আর যে টাকা পাচ্ছি সেই টাকা তো খাওয়া দাওয়াতেই সব শেষ হয়ে যাচ্ছে। আমরা কিভাবে কম্বল কিনবো বলতো? কম্বল না কিনলেও তো এই ঠান্ডায় সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। আমরা না হয় ঠান্ডা সহ্য করে নিতে পারবো, কিন্তু ওই বাকি 3 বোন, ওদের তো ঠান্ডা লাগছে। ওদেরকে তো ঠান্ডার হাত থেকে বাঁচাতেই হবে। অঞ্জলি, বাড়ির চারপাশটা একটু খুঁজে দেখা যাক। যদি বস্তা বা থলে কিছু থাকে তাহলে ওটাই গায়ে ঢাকা দিয়ে দেব। এই বলে অঞ্জলি আর কবিতা বাড়িটা ভালোভাবে খুঁজতে থাকে। তারা তখন 2 বোনেই বেশ কয়েকটা থলে পায়। তখন তারা 2 বোনে থলেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেয়, তারপরে কেটে নিয়ে সকলে একসঙ্গে গায়ে দিয়ে ঘুমায়। সেদিন রাত্রিবেলা তাদের আর কোনো রকম ঠান্ডা লাগে না। সেদিন রাতে তারা 5 বোনে খুব ভালোভাবে ঘুমায়। পরের দিন সকালে তারা 5 বোনে আরও কিছু থলে জোগাড় করে, আর সেই থলেগুলো দিয়েই বাড়ির চারপাশটা ঘিরে ফেলে। এরকম ভাবেই বাড়ির ভেতরে ঠান্ডা আসা বন্ধ হয়, আর এরকম ভাবেই তারা থলের বাড়িতে বসবাস করতে থাকে।